আজকের রায়ান মার্টিনের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ৩ নম্বর স্কুল করব। তোমরা আগে দুটো স্কুল নিশ্চয়ই দেখে নিয়েছো। যদি না দেখে থাকো, চ্যানেলে ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, দুটো স্কুল দেখে নেবে। এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরে যখন আবার ৪ নম্বর স্কুল দেব তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে, তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো শুরু করা যাক। আজকের স্কুল বাঁকুড়া খ্রিশ্চান কলেজিয়েট স্কুল। প্রথম কোশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনটি সহস্রাংশের অর্ধেক, অর্থাৎ 1/1000 তার অর্ধেক, অর্থাৎ 2টার নিচে গুণ হবে। তাহলে এটা করলে হবে 0.0005। এর পরের কোশ্চেন, ঐকিক নিয়মে যে সংখ্যাটি আবশ্যক তা হলো। ঐকিক নিয়ম মানে 1, তাহলে যে সংখ্যাটি আবশ্যক সেটা হচ্ছে 1। এর পরের কোশ্চেন 3 গ, চতুস্তলক হলো এক প্রকার পিরামিড। যে বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি তার ব্যাস কত? ব্যাসার্ধ 7 মানে ব্যাস হচ্ছে ডবল হবে, 7 × 2 হবে। কোন শেপটি ত্রিভুজ আঁকার জন্য উপযুক্ত বাহুর মাপ? দেখো এখানে উপযুক্ত বাহুর মাপের মধ্যে দেখো 5 + 6 যদি করি 10-এর চেয়ে বড় হবে, তাহলে 5 + 6 = 11, 11টা 10-এর চেয়ে বড়, তাই এটি ত্রিভুজ আঁকা সম্ভব হবে। বাকিগুলো যদি দেখো সবগুলো কিন্তু দুটোর যোগফল পরেরটার চেয়ে ছোট হচ্ছে, তাই এটা এইগুলো দিয়ে আঁকা সম্ভব নয়। এরপর আসি 2 নম্বর কোশ্চেন, জিনিসের সংখ্যা ও তার দাম এর মধ্যে কী ধরনের সম্পর্ক তা লিখুন। তাহলে জিনিসের সংখ্যা যখন বাড়ে তখন তার দাম বাড়ে, আবার জিনিসের সংখ্যা যখন কমে তখন তার দাম কমে যায়, তাই এটি সরল সম্পর্ক। তোমার গণিত বইটি কী ধরনের বস্তু? গণিত বইটি আয়তঘন। 0.4 আর 0.04 এর মধ্যে কোনটি বড়? 0.4 বড়। আচ্ছা, এই দশমিক সংখ্যাটির সহস্রাংশ অঙ্কটির মান কত? দেখো এখানে সহস্রাংশ অঙ্কটি কিন্তু দেওয়া নেই, তাহলে এখানে সহস্রাংশ অঙ্কটি হবে 0। বৃত্তের বৃহত্তম চাপের নাম কি? বৃত্তের বৃহত্তম চাপের নাম হচ্ছে পরিধি। কোন মাপার একক কি? কোন মাপার একক হচ্ছে ডিগ্রি। এরপরে দেখো 3-এর দাগে ক, 0.1 0.1 0.1, তাহলে গুণ করলে কত হবে? 1কে 1 দিয়ে গুণ করলে 1ই হবে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে দেখো একটা ঘর আগে দশমিক আছে, তাহলে টোটাল 3টে ঘর আগে দশমিক হবে, তাহলে 0.001 হবে। সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ 55 হলে অপরটি কত? দেখো একটি সূক্ষ্মকোণ 55 মানে এই কোণটা 55 বা এই কোণটা 55, আর সমকোণ মানে একটা 90 ডিগ্রি অবশ্যই থাকবে, আর বাকি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে। তাই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি এবং একটি 55, তাহলে অপরটি কত হবে? 35 হবে। তাহলে কি কি হবে? একটা 35, একটা 55 আর একটা 90। 1 ডজন কলার দাম 48 টাকা হলে এক জোড়া কলার দাম কত? 1 ডজন মানে 12টি কলার দাম, তাহলে একটি কলার দাম 4 টাকা, আর এক জোড়া মানে 2টি, তাহলে ইন্টু 2, তাহলে 4 × 2 = 8 টাকা। একটি চাকা 17 বার ঘুরলে 170 মিটার যায়, তাহলে 1700 মিটার যেতে চাকাটি কতবার ঘুরবে? এটা করতে আমরা কি করছি দেখো, 1700 মিটার যেতে চাকাটি ঘুরে 17 বার, তাহলে 1 মিটার যেতে কতবার ঘুরবে? 1 মিটার যেতে অবশ্যই কমবার ঘুরবে, এই জন্য 170 নিচে ভাগ হয়েছে,
এবার 170 মিটার 1700 মিটার যেতে 1700 গুণ হবে, তাহলে এটা দেখো 170 বার ঘুরতে হবে। এরপরে দেখো 3.741, এবার 3 যুক্ত এগুলো হচ্ছে দশাংশ, শতাংশ, এটা সহস্রাংশ, তাই এখানে হবে 10 হবে, এটা হবে 100 হবে, এটা হবে 1000। ঠিক আছে, 4 জন লোক একটি কাজ 6 দিনে শেষ করতে পারে, কাজটি 1 দিনে শেষ করতে কতজন লোক লাগবে? এটা করতে হলে দেখো 6 দিনে একটি কাজ শেষ করে 4 জন লোক, তাহলে আমাকে কতজন লোক লাগবে বের করতে বলেছে, তাই জনটা ডান দিকে আছে, তাহলে 1 দিনে যদি শেষ করতে হয় তাহলে বেশি জন লাগবে, তাহলে গুণ হবে 6 গুণিতক 4 সমান 24 জন লোক। এরপরে দেখো 6, প্রদত্ত চিত্রে ABC এর মান কত, কোণটির বাহু দুটির নাম কি? দেখো ABC এটা একটা সরল রেখার মধ্যে আছে, তাই এটি একটি সরল কোণ, তাহলে সরল কোণের মান কত হয়? সরল কোণের মান হয় 180 ডিগ্রি, আর এর দুটি বাহু হলো AB এবং BC। এর পরের কোশ্চেন, সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে, চিত্রসহ লেখো। দেখো এগুলো হচ্ছে সব সমকেন্দ্রিক বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে ও। দেখো এখানে এ একটি পরিধি, বি একটি পরিধি, সি একটি পরিধি, সব বৃত্তের কেন্দ্র কিন্তু একটা ও। তাহলে সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে? একই সমতলে অবস্থিত একাধিক বৃত্তের কেন্দ্র একই হলে বৃত্তগুলিকে সমকেন্দ্রিক বৃত্ত বলে। এরপর 4 দাগে কোশ্চেন দেখো, 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 9 দিনে একটি কাজ শেষ করে, এই কাজ 3 জন লোক 4 ঘন্টা করে কাজ করে কত দিনে শেষ করবে? দেখো 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 9 দিনে কাজ শেষ করে, তাহলে একজন লোক যদি কাজ করে তাহলে বেশি দিন সময় লাগবে, আবার একজন লোক যদি দিনে 1 ঘন্টা করে কাজ করে তাহলে আরও বেশি দিন লাগবে। এবার এগুলো গুণ হয়েছে, এরপর 3 জন লোক এবং 4 ঘন্টা করে প্রত্যেক দিন করলে সেটা একজনের লোকের সাপেক্ষে কম লাগবে, তাই এর 3 এবং 4 নিচে গুণ হয়েছে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে দেখা যাবে 30 দিনে কাজ শেষ করবে। 4 দাগে খ দেখো, মুর্শিদ বাসে চেপে মামাবাড়ি যাচ্ছে, বাসের গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার হলে সে 3 ঘন্টায় পৌঁছায়, কিন্তু যদি সেই বাসটি ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে যায় তবে তার কত সময় লাগবে? ছকে সাজিয়ে সমাধান করো। আমাকে কি বের করতে হবে, যে কত সময় লাগবে বলেছে, তাই সময়টা ডান দিকে রেখেছি। দেখো গতিবেগ যখন 40 তখন সময় লেগেছিল 3 ঘন্টা, গতিবেগ যখন 60 তখন কত সময় লাগবে? গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার হলে মুর্শিদের মামাবাড়ি যেতে সময় লাগে 3 ঘন্টা, গতিবেগ ঘন্টায় 1 কিলোমিটার হলে তার সময় বেশি লাগবে নিশ্চয়ই, ধীরে ধীরে গাড়ি চললে কী হবে, সময় বেশি লাগবে। এবার আবার যখন গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার হলে মুর্শিদের কী লাগবে, তাহলে 60টা আগে 40 এখানে গুণ হয়েছে, 60 এখানে ভাগ হবে, কম সময় লাগবে, সেই জন্য এটা বেরিয়েছে 2 ঘন্টায়। 14.09 মিটার লম্বা একটি বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে, জল ও কাদার ওপরে কত মিটার আছে? জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? দেখো বাঁশটি জল ও কাদায় আছে, কি হবে, জলে যতটা আছে এবং কাদায় যতটা আছে দুটোকে যোগ করতে হবে, তাহলে জল ও কাদায় কতটা আছে পেয়ে গেলাম। এবার টোটাল বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে 14.09 মিটার, আর জল কাদায় ডুবে আছে 7.21 মিটার, তাহলে
জল কাদার উপরে কত আছে, তাহলে 14.09 থেকে 7.21 বাদ দিলে আমি যেটা পাবো 6.88 মিটার, তাহলে জল ও কাদার উপরে আছে। নিচের তালিকা অনুযায়ী চিত্রলেখ অঙ্কন করো এবং এই যে ক্রস চিহ্নটা 5 জন ছাত্রের বোঝাচ্ছে। দেখো সোমবার কী হবে, সোমবার হচ্ছে 46, যেহেতু এটা 46 আছে, 45-এর চেয়ে 1 বড়, তাহলে আমি এটাকে 45 ধরে নেব। তাহলে সোমবার কত হবে, 45 ভাজিতক 5, তাহলে 9, তাহলে 9টা এরকম সার্কেল ক্রস হবে। মঙ্গলবার 40, 40কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 8। আবার দেখো বুধবার 41 আছে, তাহলে 41-এর এখানে 1 বেশি আছে, তাহলে 1টা আমি ধরবো না, এটাকে 40 ধরবো, তাহলে এটাও 8 হবে। বৃহস্পতিবার 35, 35কে 5 দিয়ে ভাগ করলে হবে 7। শুক্রবার কী হবে 45, শুক্রবার হচ্ছে 9টা সার্কেল ক্রস হবে। শনিবার 30, 30কে 5 দিয়ে গুণ করলে 6 হবে। তাহলে এটা আমরা চিত্রলেখ করলে দেখো এই রকম তোমাদের লিখতে হবে, বারগুলো এখানে লিখতে হবে, উপস্থিত ছাত্রের সংখ্যা এটা কিন্তু তোমাকে লিখে দিতে হবে। একটা সার্কেল ক্রস মানে 5 জন ছাত্র, এটা লিখে দিতে হবে। এবার যেরকম বেরিয়েছে সেরকম এখানে এঁকে দিতে হবে। দেখো 5-এর দাগে জ্যামিতিগুলো দিয়েছে। স্কেল ও পেন্সিলের সাহায্যে 10.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করো ও নাম দাও। এটা করতে হলে আমরা আগে স্কেল নেব। দেখো স্কেল নেব, স্কেলে দেখো জিরোটা আগে দেখো কোথায় শুরু হয়েছে এবং 10.5 দেখো এখানে শেষ হয়েছে। তাহলে জিরোতে আমি একটা কি করব, পয়েন্ট করব, সেই জিরো থেকে আমি শুরু করব কিন্তু, ঠিক আছে। স্কেলের এই বর্ডার থেকে করব না, ঠিক জিরোর সঙ্গে জিরোটা মেলাবো, তাহলে জিরো মিলিয়ে আমি 10.5 পর্যন্ত এখানে টানবো, ঠিক আছে। আচ্ছা এটা পেন দিয়ে করছি, পেন দিয়ে তোমাদের দেখার সুবিধার্থে তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এটা পেন্সিল দিয়ে অবশ্যই করবে। আচ্ছা এরপর কি করব, দেখো এটা যেহেতু রেখাংশ বলেছে, এর তাহলে দুদিকে প্রান্তবিন্দু আছে, তাহলে এদিকে এ এবং এদিকে প্রান্তবিন্দু হচ্ছে বি, আর এটার নিচে লিখে দেব 10.5 সেন্টিমিটার, সেন্টিমিটার অবশ্যই লিখতে হবে। এরপর দেখো চাঁদার সাহায্যে 120 ডিগ্রি মাপের কোণ অঙ্কন করো ও নাম দাও। দেখো একটা স্কেল দিয়ে একটা আগে লাইন টেনে নেব, এরপর কি করব, চাঁদা নেব, চাঁদার দেখো এই পয়েন্টটার সঙ্গে এটা মেলাতে হবে, এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটা মেলাতে হবে। দেখো ভালো করে দেখো, এটা কিন্তু খুব একটা ভাইটাল, নিচের লাইনে নয় উপর লাইনে। দেখো এই পয়েন্টটার সঙ্গে এটা আমি বসালাম, পয়েন্টটার সঙ্গে পয়েন্ট মেলালাম এবং ওপরের লাইনটার সঙ্গে এটা সেট করলাম, ঠিক আছে। এরপর দেখো এখানে 0 থেকে যেটা শুরু হয়েছে সেটা নেব, 180 থেকে যেটা শুরু হয়েছে সেটা নেব না। দেখো এখানে এই যে 180 থেকে কিন্তু নেব না, 180 থেকে যখন এদিক দিয়ে কোণ মাপবো তখন নেব, এই দিক দিয়ে যখন কোণ মাপছি, এবার 180টি কার সঙ্গে মিলেছে দেখো 60-এর সঙ্গে মিলেছে, তাহলে এখানে আমি একটা পয়েন্ট দেব, ঠিক আছে। একটা পয়েন্ট দিয়ে এবার স্কেল নেব, স্কেলের সাহায্যে এটাকে যুক্ত করব, ঠিক আছে। যুক্ত করে এখানে একটা কোণের সাইন দেব, কোণের সাইন দিয়ে এখানে 120 লিখব, ঠিক আছে। তাহলে আমাকে 120 ডিগ্রি কোণ আঁকতে বলেছে, তাহলে 120 ডিগ্রি লিখব। এবার কোণটার নাম দিচ্ছি দেখো এ বি সি, দেখো বিটা ঠিক মাঝখানে আছে, তাহলে বিটাই 120, মানে কোণটা অ্যাকচুয়ালি এ বি সি, যেই পয়েন্টে আমি কোণ মাপছি সেইটা যেন মাঝখানে থাকে, তাহলে এ বি সি 120 ডিগ্রি, ঠিক আছে।
আচ্ছা, আগে রেখাটার এখানে দেখো নাম দিয়ে দিতে হবে, যেহেতু নাম দিতে বলেছিল তাহলে AB সমান 10.5 সেমি, এটা লিখে দিতে হবে। ঠিক আছে, লাস্ট কোশ্চেন দেখো কি বলেছে, 7 সেমি ব্যাসের একটি বৃত্ত অঙ্কন করে কেন্দ্র, বৃহত্তম জ্যা ও পরিধি চিহ্নিত করো। দেখো এখানে 7 সেমি একটি লাইন টেনেছে, কিন্তু এটা বৃত্তের ব্যাস বলেছে, সেটা তোমাদের দেখতে হবে। তাহলে ব্যাসার্ধ কত হবে? 7 সেন্টিমিটারের হাফ হবে, তাহলে 3.5 সেন্টিমিটার হবে। তাহলে 3.5 সেন্টিমিটার আর একটি রেখা এখানে টানব। ঠিক আছে, এবার একটা কেন্দ্র করে নেব। আচ্ছা, তোমাদের আমি যেগুলো পেন দিয়ে করছি তোমাদের বোঝার সুবিধার জন্য, তোমরা সেটা কিন্তু পেন্সিল দিয়ে অবশ্যই পেন্সিল ব্যবহার করবে, যেহেতু এখানে পেন্সিল বলে দিয়েছে তাই পেন্সিল ব্যবহার করবে। ঠিক আছে, এটা দেখো, এটা লিখে দিলাম ব্যাস, আর এটা ব্যাসার্ধ। তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ আমরা জানি, তাহলে এই ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করব। দেখো বৃত্ত অঙ্কন করার জন্য আমি 3.5 মাপ নেব। এটা দেখো পেন দিয়ে করছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে অবশ্যই করবে। আচ্ছা, এই মাপ নেওয়ার আগে এখানে একটা সেন্টার করে রাখবো, মানে কেন্দ্র করে রাখবো। দেখো কেন্দ্রে বসিয়ে এরকম পুরোটা সার্কেল করে দেব। ঠিক আছে, আর কি বলেছে, এর বৃহত্তম জ্যা বলেছে, বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস হবে। আর কি বলেছে, এর বৃহত্তম চাপ, বৃহত্তম চাপ কোনটা হবে? এইটা পুরোটা হচ্ছে বৃহত্তম চাপ। চাপ বৃত্তের যে কোনো অংশকে আমরা বৃত্তচাপ বলি। তাহলে আমি যদি পুরোটা নিই তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত হবে, তাহলে বৃত্তের পুরো অংশটাই হচ্ছে বৃহত্তম চাপ। তাহলে এটা কেন্দ্র। আর কি বলেছে, বৃহত্তম জ্যা, বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে এটা হচ্ছে বৃহত্তম জ্যা, বৃত্তের ব্যাস। তাহলে এখানে লিখে দেব বৃহত্তম জ্যা, মানে ব্যাসটাকেই এখন বৃহত্তম জ্যা লিখব। ঠিক আছে, হ্যাঁ, তাহলে জ্যা এইটা বোঝাচ্ছে বৃহত্তম জ্যা, আর এটা হচ্ছে পরিধি। আজকের 3 নম্বর স্কুলটা শেষ করলাম। পরের ভিডিওতে 4 নম্বর স্কুল নিয়ে আসব। তোমরা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। 4 নম্বর স্কুল যখন আমি নিয়ে আসবো তখন তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে।